ওয়ালটন স্মার্ট ফ্রিজ প্রেজেন্টস টিভিএস ইনসাইটে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি শেখ আব্দুল্লাহ। Style feature, next level. Walton, side by side fridge. প্রিয় দর্শক, আমরা আজ কথা বলবো অনেক দিনের ধরেই আলোচনায় রয়েছে যুক্তরাষ্ট্রের রেসিপ্রোকাল ট্যারিফ বা পাল্টা শুল্ক আরোপ এই বিষয় নিয়ে। আপনারা জানেন যে বাংলাদেশ এবং যুক্তরাষ্ট্রের মধ্যে এই শুল্ক সংক্রান্ত একটি চুক্তি হয়েছে। গতকাল রাত 10টায় বাংলাদেশের সময় এই চুক্তিটি হয় এবং সেখানে বেশ কিছু শর্তের মাধ্যমে এই চুক্তিটি হয়েছে এবং সেখানে বাংলাদেশি পণ্য এখন যুক্তরাষ্ট্রের বাজারে 19% শুল্ক দিয়ে প্রবেশ করবে। আমাদের প্রতিযোগী দেশগুলোর তুলনায় এই শুল্ক বলা যেতে পারে কাছাকাছি বা বাংলাদেশ কোনো দেশের তুলনায় স্বস্তিদায়ক অবস্থায়ও রয়েছে। কি শর্তে এই চুক্তিটি হলো বা এইটির প্রভাব বাংলাদেশের ব্যবসা বাণিজ্য বা রপ্তানিতে কি পড়বে, এই নিয়ে টিভিএসে আজ বিশেষ প্রতিবেদন প্রকাশিত হয়েছে। প্রতিবেদনটি করেছেন টিভিএসের চিফ রিপোর্টার আবুল কাসেম। আমরা তার কাছ থেকে শুনবো যে এই চুক্তিতে কি আছে বা এর প্রভাব বাংলাদেশের রপ্তানির সাথে কতটা সম্পৃক্ত। আবুল কাসেম, আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনার যে স্টোরি আপনি বলছেন যে সর্বশেষ যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের চুক্তি হয়েছে এবং বাংলাদেশের জন্য যুক্তরাষ্ট্র রেসিপ্রোকাল ট্যারিফ 19% নির্ধারণ করেছে। আসলে এই চুক্তিটি মানে আর কি শর্ত রয়েছে বা এইটার প্রভাব বাংলাদেশের রপ্তানিতে কেমন হতে পারে? ধন্যবাদ আপনাকে। আপনি জানেন যে এটা হচ্ছে একটা নন ডিসক্লোজার এগ্রিমেন্ট, অর্থাৎ কোনো দেশের সরকারি এই চুক্তিটি হচ্ছে প্রকাশ করবে না। তো তার মানে হচ্ছে যে এটা যদিও বাণিজ্য ডিল, এখানে বাণিজ্যের বাইরে আরও অনেক শর্ত আছে যেটা আমরা সাংবাদিকরাও হয়তো ডিটেলস জানি না, সে প্রসঙ্গে একটু পরে আসছি। তো আমাদের যে রেসিপ্রোকাল ডিউটি হচ্ছে বা রেসিপ্রোকাল ট্যারিফ, এটা হচ্ছে 19% হয়েছে। এটা আগে 20% ছিল, 1% হচ্ছে গতকাল কমলো। তো আমরা যদি হচ্ছে প্রতিযোগী দেশগুলোর সাথে কম্পেয়ার করি, আমরা হচ্ছে আমেরিকায় বেসিক্যালি হচ্ছে আরএমজি এক্সপোর্ট করি। আমাদের সেখানে হচ্ছে $8 বিলিয়ন, গত অর্থ বছরে $8 বিলিয়ন এক্সপোর্ট হয়েছে। তার মধ্যে $7.5 বিলিয়ন উপরেই হচ্ছে আরএমজি, এবং ওভেন হচ্ছে প্রায় $5 বিলিয়ন, নিট হচ্ছে $2.5 বিলিয়ন মতো। তারপরে হচ্ছে ক্যাপ, মাথায় যে ক্যাপ দেয়, এবং হোম টেক্সটাইল, এগুলি হচ্ছে আমাদের সেখানে প্রধান পণ্য। আমরা যদি হচ্ছে আমেরিকার আরএমজির হচ্ছে এক্সপোর্টিং কান্ট্রিগুলোর সিনারি দেখি, যে সেখানে চায়না হচ্ছে 1 নম্বরে আছে এবং চায়নার হচ্ছে এক্সপোর্ট ভলিউম অনেক বড়, এবং সেখানে দ্বিতীয় অবস্থায় আছে হচ্ছে ভিয়েতনাম, এবং তৃতীয় অবস্থানে আছে হচ্ছে বাংলাদেশ। তো ভিয়েতনামের শুল্ক হচ্ছে আপনার 20%, বাংলাদেশের 19%। এখানে মনে হচ্ছে যে বাংলাদেশ একটু গেইন করছে, কিন্তু চতুর্থ অবস্থানে বাংলাদেশের পরেই আছে হচ্ছে ভারত, আমাদের প্রতিবেশী ভারত। তারা হচ্ছে আমেরিকায় আরএমজি এক্সপোর্ট করে, এবং ভারতের কিন্তু এখানে 18% হচ্ছে রেসিপ্রোকাল ট্যারিফ হয়েছে। এটা ট্রাম্প সপ্তাহখানিক আগে এটা ঘোষণা দিয়েছেন। এবং অন্যান্য যেসব দেশ আমেরিকাতে বা বহির্বিশ্বে হচ্ছে আরএমজি এক্সপোর্ট করে, পাকিস্তান, ইন্দোনেশিয়া, কম্বোডিয়া, তাদের প্রত্যেকের হচ্ছে বাংলাদেশের সমান 19% হচ্ছে ট্যারিফ আছে। তো ফলে এই ট্যারিফ রেটে হচ্ছে বাংলাদেশ যে আমেরিকা থেকে ভালো কোনো সুবিধা আদায় করতে পারছে সেটা আমার কাছে মনে হচ্ছে না। এটা হলো অ্যাভারেজ ট্যারিফ। আমরা যেটা দেখতে পাচ্ছি যে আমি যে দেশগুলোর কথা বললাম এবং তাদের যে ট্যারিফ, সেই বিবেচনায় মনে হচ্ছে যে অন্য দেশের যা বাংলাদেশেরও আসলে এখানে কম বেশি তাই হয়েছে। তবে বাংলাদেশ এখানে একটা মেজর হচ্ছে বেনিফিট আদায় করে নিতে পারছে। সেটা হলো যে আমরা আমেরিকা থেকে যে তুলা আমদানি করব, তুলা বা ম্যানমেড ফাইবার, সেটা দিয়ে বাংলাদেশের যে তৈরি পোশাকটা হবে, সেটা যদি আমরা আমেরিকায় এক্সপোর্ট করি, সেখানে এই রেসিপ্রোকাল ট্যারিফটা থাকবে না। আচ্ছা, তো এই যে 19%, এই 19% সেখানে এর আগে যে সাধারণ যে শুল্ক ছিল, সাধারণ যে শুল্ক সেটা হচ্ছে 15.5%, সেটা হচ্ছে থাকবে। সেটা তো আছেই। এর বাইরে এডিশনাল 19% সকল পণ্যের ক্ষেত্রে, এমনকি গার্মেন্টসের ক্ষেত্রেও আমি যদি ইন্ডিয়া থেকে তুলা এনে বানিয়ে আমেরিকায় এক্সপোর্ট করি বা চায়না থেকে বা যে কোনো দেশ থেকে, সেটার উপরে এডিশনাল এই 19% থাকবে। কিন্তু আমেরিকা থেকে তুলা এনে এক্সপোর্ট করলে সেখানে এই এডিশনাল 19% থাকবে না। এটা হচ্ছে বাংলাদেশ এবং আমেরিকা দুপক্ষের জন্যই একটা উইন উইন সিচুয়েশন, যে এই সুবিধার কারণে হচ্ছে আমেরিকার তুলা আমদানি বাংলাদেশের বেশিরা আমেরিকা থেকে বেশি তুলা আমদানি করবে, তুলা এবং ম্যানমেড ফাইবার। তো সেটার বেনিফিট আমেরিকাও পাবে, এবং বাংলাদেশের এক্সপোর্টাররাও এখানে
হচ্ছে একটু গেইন করবে। এখানে যেটা আমার যেটা মনে হয়েছে যে একজন ইকোনমিক রিপোর্টার হিসেবে, যে দেখেন যে আপনি হচ্ছে আমেরিকা থেকে কটন বা তুলা আমদানি করে আমেরিকায় এক্সপোর্ট করতেছেন, আমি হয়তো অন্য দেশ থেকে কটন আমদানি করে আমেরিকার পোশাক যখন তৈরি করতে যাব, আমার পোশাকের দাম 100 টাকায় 19 টাকা বেশি হয়ে যাবে। আপনি আমার চেয়ে 19 টাকা কমে এক্সপোর্ট করতে পারবেন আমেরিকা, আমার হচ্ছে 19 টাকা বেশি আমারটার দাম পড়ে যাবে। ফলে হচ্ছে যে আমি একরকম বাধ্যই হব আমেরিকা থেকে তুলা আমদানি করার জন্য, বিশেষ করে আমেরিকায় যদি আমি এক্সপোর্ট করতে এক্সপোর্ট চাই। করা হয়। তো এটা একদিকে আমি হচ্ছে বাধ্য হবো, আর একদিকে হচ্ছে আমেরিকার লাভ হবে, আমেরিকা আমার এখানে আরও অনেক বেশি তুলা এক্সপোর্ট করতে পারবে। এটা হলো একটা বিষয়। দ্বিতীয় বিষয়, আপনি যে হচ্ছে শর্তের কথা বলছেন, আমরা আসলে শুরুতেই বললাম যে এই শর্ত এখানে কি কি আছে এটা আমরা জানি না, এবং ব্যবসায়ীরা জানে না, সরকারের গুটি কয়েক লোক ছাড়া আসলে কেউই জানে না। তবে এই চুক্তির প্রাইমারি যে খসড়া আমেরিকা যেটা পাঠিয়েছিল, সেই খসড়াটা লিক হয়েছিল আপনি জানেন। তো সেখানে যেসব শর্ত ছিল তার সবকটাই হচ্ছে বাণিজ্য বিষয়ক শর্ত না, সেখানে অনেক পলিটিক্যাল শর্ত ছিল, জিও পলিটিক্যাল শর্ত ছিল, আমরা চায়নার সাথে কি করতে পারবো না সেসব শর্ত ছিল। তো চূড়ান্ত নেগোসিয়েশনে তার মধ্যে কোন শর্তগুলো আছে কোনগুলি নেই সেটা আমরা ঠিক বলতে পারছি না এখন পর্যন্ত। প্রাথমিক যে ডকুমেন্ট লিক হয়েছিল সেইখানে যে সব শর্ত ছিল সেগুলো কি আসলে আলোচনা করার সুযোগ আছে বলে মনে করেন, যে সেখানে কি কি ছিল? সেখানকার কিছু বিষয় আমাদের মনে আছে, এবং সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা যারা এই নেগোসিয়েশনের সাথে সম্পৃক্ত ছিলেন তারাও বিভিন্ন সময় আমাদের কাছে অফ দ্য রেকর্ডে কিছু শর্তের কথা তারা বলেছিলেন, যেগুলি হচ্ছে বাণিজ্য রিলেটেড না। যেমন হচ্ছে আপনার চায়না থেকে ইম্পোর্ট কমাইতে হবে। দ্বিতীয়ত হলো যে আপনার যুক্তরাষ্ট্র যদি কোনো দেশের উপরে স্যাংশন করে, বা কোনো দেশের পার্টিকুলার কোনো কোম্পানি বা পণ্যের উপরে স্যাংশন করে, সেই বাংলাদেশকেও ওই দেশের উপরে বা ওই পার্টিকুলার পণ্যের উপরে স্যাংশন দিতে হবে, এই ধরনের শর্ত ছিল। তারপরে হচ্ছে আরও হচ্ছে কিছু আমাদের কোন দেশের সাথে কেমন সম্পর্ক থাকবে কি থাকবে না ইত্যাদি অনেক রকমের শর্ত ছিল। প্রতিরক্ষা বিষয়ক অনেকগুলি শর্ত ছিল, যে যুক্তরাষ্ট্র থেকে আমরা আমাদের যে ডিফেন্স পারচেস করতে হবে, এ ধরনের অনেক কিছুই ছিল। তো যেহেতু আমরা জানি না যে আসলে তার মধ্যে কতটুকু এক্সিকিউট হয়েছে, ফাইনালি এই চুক্তিতে কতটুকু হয়নি সেটা বলতে পারছি আপনি না। বলছিলেন যুক্তরাষ্ট্রের বাজারে আসলে আমাদের যে $8 বিলিয়ন রপ্তানি হয় তার সিংহভাগই তৈরি পোশাক রপ্তানি হয়, এবং তৈরি পোশাকের ক্ষেত্রে বাংলাদেশ একটি বিশেষ সুবিধার কথাও আপনি বললেন, যে তাদের তুলা ব্যবহার করলে এই রেসিপ্রোকাল ট্যারিফটি অন্তত শূন্য হবে। এই সেক্টরে যারা ব্যবসায়ী, যারা এক্সপোর্ট করেন, তারা আসলে এই বিষয়টি কি দেখছেন, কিভাবে দেখছেন, বা বিশেষজ্ঞরা কিভাবে দেখছেন যে এই সুবিধাটা আসলে বাংলাদেশ কতটা নিতে পারবে? দেখেন যে আমাদের হচ্ছে আরএমজিতে আমাদের ক্যাপাসিটি অনেক স্ট্রং। তো যদি অন্য সব কিছু ঠিক থাকে, অন্য সব কিছু বলতে হচ্ছে যে দেশের রাজনৈতিক পরিস্থিতি, দেশের হচ্ছে জ্বালানি, বিদ্যুৎ জ্বালানির সরবরাহ ব্যবস্থা যদি ঠিক থাকে, এবং হচ্ছে আমাদের অবকাঠামো, বন্দরে যে অচল অবস্থা, এগুলি যদি না থাকে, তাহলে হচ্ছে আমাদের যুক্তরাষ্ট্রের রপ্তানি বাড়বে। এখন এখানে আরেকটা বিষয় আছে, যে আমি আপনাকে বলি, যেটা যে আমাদের ট্যারিফ ডিল কিন্তু মোটামুটি ফাইনাল হয়েছিল হচ্ছে গত জুলাই মাসে, এবং তার প্রেক্ষিতে অগাস্টের 1 তারিখ থেকে আমাদের ট্যারিফ হচ্ছে তারা 37% থেকে কমে 20% করলো, এবং আমাদের যখন 20% করলো তার হচ্ছে কয়েকদিন আগেই হচ্ছে ভিয়েতনামের হলো 20% হলো। তো তারপরেও কিন্তু বাংলাদেশ নেগোসিয়েশনে ছিল, নেগোসিয়েশনে থেকে এখন ফাইনালি ডিল করলো, সেটা হলো 19%। কিন্তু আমরা যেটা জানি যে ভিয়েতনামও কিন্তু তাদের 20% হওয়ার পর থেকেও তারা নেগোসিয়েশনে আছে, এটা আরও কমানোর জন্য। এবং আপনি জানেন যে ইন্ডিয়ার উপরে তো আমেরিকা দফায় দফায় এটা শুল্ক বাড়াচ্ছিল, চীনের উপরে যেরকম কথায় কথায় বাড়াচ্ছিল, ইন্ডিয়ার উপরেও বাড়াচ্ছিল। তারা রাশিয়া থেকে তেল কেনার কারণে তাদের উপরে এডিশনাল 25% জরিমানা দিল। তো সেই ইন্ডিয়ার কিন্তু হচ্ছে নেগোসিয়েশন করে এটা হলো 18% করেছে। এবং আপনি জানেন যে ইন্ডিয়ার সাথে এখনও ট্রেড ডিল সাইন হয়নি, চূড়ান্ত হয়েছে আমাদের যেরকম আগস্টে চূড়ান্ত হয়েছিল, এবং তার প্রেক্ষাপটে আমাদের 20% হলো। ইন্ডিয়া এখন সেই অবস্থায় আছে, এবং ডোনাল্ড ট্রাম্প হলো স্ট্যাটাস দিয়েছেন যে তার এক্স হ্যান্ডেলে, যে ইন্ডিয়ার ট্যারিফ উনি হচ্ছে 18% করতেছেন। তো ইন্ডিয়াও হয়তো আরও নেগোসিয়েশন থেকে যদি এটা আরও কমিয়ে ফেলে, বা ওই ভিয়েতনাম যদি তার 20% থেকে আরও কমাতে পারে, এবং সেটা যদি 19%-এর অনেক কম হয়, তাহলে হচ্ছে যে বাংলাদেশের জন্য কিন্তু একটা প্রবলেম হয়ে যাবে আর কি তখন। কারণ এটা তো হচ্ছে
একটা ডিল, তারা হচ্ছে যে কে কোন দেশ ট্রাম্পকে কিভাবে খুশি করতে পারে, কখন কিভাবে খুশি করে, তার উপরে এই রেটটা কিন্তু কম বেশি হয়ে যাচ্ছে আর কি। আমরা যেটা জানি সেটা হচ্ছে যে আমেরিকা এই শুল্ক আরোপ করার মূল কারণ হচ্ছে যে বিশ্বের বিভিন্ন দেশের সাথে তাদের যে বাণিজ্য ঘাটতি রয়েছে সেই বাণিজ্য ঘাটতি তারা কমিয়ে নিয়ে আসার উদ্যোগ হিসাবে এই কাজটি তারা করছে। বাংলাদেশে আপনি বলছিলেন যে আমরা $8 বিলিয়ন এক্সপোর্ট করি, আমরা জানি যে আমেরিকা থেকে বাংলাদেশ ইম্পোর্ট করে $2 বিলিয়ন। গত 2 দিন আগেই আমরা বাণিজ্য উপদেষ্টাকেও বলতে শুনেছি যে এই যে $6 বিলিয়ন বাণিজ্য ঘাটতি আমেরিকার সঙ্গে আমাদের রয়েছে সেটি কমিয়ে আনার জন্য বাংলাদেশ বিমান তাদের দেশ থেকে বোয়িং থেকে, তাদের দেশের সংস্থা বোয়িং থেকে তারা বিমান কেনার একটি উদ্যোগ নিয়েছে। পাশাপাশি আরও বেশ কিছু পণ্য আমরা শুনছি যে গম সরকারিভাবে কেনা হচ্ছে ইতিমধ্যে, আরও বেশ কিছু পণ্যর ক্ষেত্রেও বেশ উদ্যোগ রয়েছে। আসলে এই বাণিজ্য ঘাটতি কমিয়ে নিয়ে আসার জন্য সরকারের আর কি কি পদক্ষেপ আছে? দেখেন যে এটা যুক্তরাষ্ট্র যেটা বলছে এটা কিন্তু হচ্ছে গ্লোবাল ট্রেডের যে নর্মস এবং WTOর যেসব রুলস তার কিন্তু বিরোধী। WTO রুলস অনুযায়ী হচ্ছে উন্নত এবং উন্নয়নশীল দেশগুলি হচ্ছে স্বল্পোন্নত দেশগুলিকে হচ্ছে ডিউটি ফ্রি অ্যাক্সেস দিবে, এটা হচ্ছে। এবং বাংলাদেশে যে LDC সকল উন্নত দেশের কাছ থেকে এই বেনিফিট পাইছে, শুধুমাত্র হচ্ছে যুক্তরাষ্ট্র ছাড়া। যুক্তরাষ্ট্র আসলে এখন এই গ্লোবাল যেসব আইন আছে, বিধিবিধান আছে, সেগুলি এই ট্রাম্প প্রশাসন হচ্ছে গ্রাহ্য করছে না। তো সেই কারণে ট্রাম্প প্রশাসন একটা হচ্ছে সে তার মন মতন হচ্ছে এই রেসিপ্রোকাল ট্যারিফের একটা যুক্তি দাঁড় করিয়েছে যে আমি যে দেশ থেকে যে পরিমাণ ইম্পোর্ট করি ওই দেশের হচ্ছে আমেরিকান পণ্য ওই পরিমাণ ইম্পোর্ট করতে হবে। এই যে ট্রাম্পের এই শর্তের কারণে দেখেন যে বাংলাদেশের ডলার ক্রাইসিস আছে, বাংলাদেশ হচ্ছে ডলারের অভাবে জ্বালানি তেল আমদানি করতে পারছে না, বিদ্যুৎ বিল বকেয়া থাকছে। কিন্তু এই সময় আমাদেরকে হচ্ছে অনেকটা বাধ্য হয়ে 25টা বোয়িং থেকে 25টা হচ্ছে এয়ারক্রাফট কিনতে হচ্ছে। তো এই 25টা এয়ারক্রাফট আসলে আমাদের এই মুহূর্তে দরকার আছে কিনা, এবং বোয়িং থেকে যে আমরা কিনতেছি এটা কিন্তু উইদাউট কম্পিটিশন। আপনি জানেন যে এয়ারবাস বাংলাদেশে হচ্ছে তাদের এয়ারক্রাফট বিক্রি করার জন্য অনেক দিন ধরে চেষ্টা করছে। তো আমাদের বাংলাদেশের হচ্ছে কিন্তু একটা কম্পিটিটিং প্রাইসে আমরা কিনতে পারতাম, যে বোয়িং কত করে দিতে চাচ্ছে, এয়ারবাস কত করে দিতে চাচ্ছে, কোনটা আমার জন্য লাভজনক বা কোনটা কিনলে আমার খরচ কম হবে। তো সেই কস্ট বেনিফিট অ্যানালাইসিস আমরা করতে পারছি না, আমরা বাধ্য হয়ে হচ্ছে বোয়িং থেকে কিনতে হচ্ছে। সরকার যে 7 লাখ টন গম আমেরিকা থেকে আমদানি করতেছে, আপনিও জানেন, আমরা সবাই জানি যে এই গমের দাম হচ্ছে ইউক্রেন এবং রাশিয়া থেকে আমরা যে গম ইম্পোর্ট করতাম তার চেয়ে হচ্ছে পার টন আপনার বেশ বেশি দাম, হলো $30 বা এরকম, আর একটু $50 পর্যন্ত বেশি দাম। ব্যবসায়ীরা বলছেন যে তারা যে আমেরিকা থেকে সয়াবিন ইম্পোর্ট করছেন সেটা হচ্ছে ব্রাজিলের সয়াবিনের চেয়ে দাম অনেক বেশি। এবং আরও যেসব কৃষি পণ্য হচ্ছে আমেরিকা থেকে আসছে, ভুট্টা বলেন, বার্লি বলেন, এই জাতীয় সেগুলি হচ্ছে বেশি দামে ইম্পোর্ট হচ্ছে। এই ইম্পোর্ট কস্টটা কিন্তু হচ্ছে ভোক্তা হিসেবে আমার আপনার দিতে হচ্ছে, দেশের সাধারণ মানুষের দিতে হচ্ছে। কিন্তু বেনিফিটটা যে এই যে সাধারণ মানুষ আমরা আমেরিকান পণ্য বেশি দামে কিনতেছি, এর বিনিময়ে আমরা যে সেখানে RMG এক্সপোর্ট করতেছি, এবং এই যে আমরা যে হচ্ছে আমেরিকান কটনে যে হচ্ছে আমরা ডিউটি ফ্রি পাওয়ার কারণে আমাদের এক্সপোর্টাররা যে বেনিফিটটা পাবে, সেই বেনিফিটের অংশীদার তো আমি আপনি হতে পারছি না। তো এখানে সরকার হচ্ছে একটা গোষ্ঠীকে হচ্ছে সুরক্ষা দিতে গিয়ে দেশের বেশিরভাগ মানুষকে হচ্ছে একটা ক্ষতির দিকে ফেলে দিচ্ছে। কিন্তু সরকারের দিক থেকে এই যে ঠিক আছে, সবাই মিলিয়েই তো দেশ, আমার ব্যবসায়ী এবং হচ্ছে সাধারণ মানুষ মিলেই দেশ। তো ব্যবসায়ীদের সুবিধার জন্য আমি সাধারণ মানুষকে যদি হচ্ছে একটা ক্ষতির মুখে ফেলি, তো তাহলে সেই মানুষটাকে আমার অন্য কোনো না কোনো কায়দায় একটা সুবিধা দিতে হবে, একটা বেনিফিট দিতে হবে, তাকে হচ্ছে অ্যাটলিস্ট ভালো একটা সার্ভিস দিতে হবে। যে সাধারণ মানুষ আমি হচ্ছে আমেরিকান পণ্য বেশি দামে খাইতে বাধ্য হচ্ছি, আমি যদি অসুস্থ হই সরকার অন্তত ট্রিটমেন্টের ক্ষেত্রে আমার যাতে খরচ কম হয় সেই সুবিধাটা দিবে, যে আমার প্রাইভেটে যাওয়া লাগবে না, সরকারি হসপিটালগুলোতে ট্রিটমেন্টের মান বাড়াবে, আমি যখন হচ্ছে বাসে উঠবো বা ট্রেনে উঠবো সেখানে সার্ভিসের কোয়ালিটিটা একটু বাড়াবে। কিন্তু সরকারের কিন্তু সেই দিকে হচ্ছে নজর নেই। এটা শুধু এই ক্ষেত্রে না, সকল ক্ষেত্রেই এই যে আপনার এই সরকার শেষ মুহূর্তে এমন গুরুত্বপূর্ণ চুক্তি করতেছে যেগুলি নিয়ে কিন্তু
বিভিন্ন মহল থেকে প্রশ্ন উঠছে এবং হচ্ছে আমাদের যারা হচ্ছে নিউট্রাল এক্সপার্ট আছে, নিরপেক্ষ এক্সপার্ট, তারাও কিন্তু বলতেছে যে সরকার হচ্ছে যে কোন ধরনের চুক্তি করছে আসলে গোপনে আপনি সেগুলো যেহেতু এই প্রসঙ্গটা খুব করছে না। শেষে তুললেন, আমি 1 মিনিটে আপনার কাছ থেকে এই চুক্তি প্রসঙ্গে শুনতে চাই। আপনি বলছিলেন যে ভারতের সঙ্গে এখনো পর্যন্ত চুক্তি হয়নি, ভিয়েতনামের সঙ্গেও চুক্তি হয়নি, কিন্তু তাদের উপরে সেই গত বছরের আগস্টেই হচ্ছে রেসিপ্রোকাল ট্যারিফ ইউএসএ ঘোষণা করেছিল, বাংলাদেশের ক্ষেত্রেও ঘোষণা করেছে। এই চুক্তি নিয়েও কিন্তু প্রশ্ন উঠেছে যে এই সরকারের এই চুক্তিটি করা আসলে তড়িঘড়ি করে দরকার ছিল কিনা, নাকি বাংলাদেশ আরও কিছুদিন দর কষাকষি করে বা নতুন সরকার দায়িত্ব নেওয়ার পরে আরও কিছুদিন দর কষাকষি করে তাদের সঙ্গে চুক্তিতে যেতে পারতো। আসলে এই সরকার কেন এই দ্রুত এই চুক্তিটি করলো? আপনার কাছে কি মনে হয় এখানে কি কোনো রকমের পলিটিক্যাল বিষয় মানে আছে কিনা? দেখেন যে এই সরকারের এখন যদি আমরা দেখি যে সরকার বড় জোর আর 1 সপ্তাহ আছে, 12 তারিখে ইলেকশন এবং তারপরে হচ্ছে দায়িত্ব হস্তান্তর পর্যন্ত এই সরকার আছে এবং এই সময়ে আসলে সরকারের হচ্ছে কোনো পলিসির ডিসিশন নেওয়ার সুযোগ নেই। এটা আমাদের দেশের সংবিধান বিশেষজ্ঞ বলেন, আইনজ্ঞ বলেন, সাধারণ মানুষ, রাজনৈতিক ব্যক্তিবর্গ, আমলা এবং এখন যারা সরকারে আছে, তারা যখন সরকারে ছিল না তারাও তখন এই কথাগুলি বলছে। এখন যারা সরকারে আছে, এরা যখন সরকারের বাইরে ছিল তখন তারাও এই কথাগুলি বলছে। তো তো এই অবস্থায় একটা চুক্তি 7 দিন পরে করলে আসলে কি অসুবিধা ছিল? এটা একটা, এই যে একটা প্রশ্ন, এই প্রশ্নের অ্যান্সার কিন্তু সরকারের মধ্যেও কারো কাছে নাই। আমরা কয়দিন আগে দেখলাম যে হচ্ছে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান, তাকে হচ্ছে সাংবাদিকরা এই প্রশ্ন করেছে। তো তিনি হচ্ছে শুধু বললেন যে এটা হচ্ছে ধারাবাহিক প্রক্রিয়ার অংশ, তার এই কথার আসলে কোনো অর্থ নাই। তো এই চুক্তির ভিতরে কি আছে, বা হচ্ছে এই যে চিটাগাং পোর্ট বা এই যে জাপানের সাথে একটা প্রতিরক্ষা চুক্তি হলো, ইপিএ চুক্তির কষ্টটা সরকার পাবলিক করেছে, কিন্তু প্রতিরক্ষা চুক্তিতে কি আছে? আমরা জানি যে সরকার হচ্ছে ইটালি থেকে ইউরো ফাইটার আনতে চাচ্ছে, পাকিস্তানের সাথে পাকিস্তান থেকে JF 17 যুদ্ধ বিমান, আরও আদার পার্সেস নিয়ে আলোচনা হচ্ছে, তুরস্ক থেকে ড্রোন ইত্যাদি অনেক ধরনের চুক্তি হচ্ছে। এই চুক্তির আসলে ভিতরে কি আছে এবং লং টার্মে এগুলার ইম্প্যাক্ট কি হবে সেটা হচ্ছে সামনে যারা সরকারে আসবে তারাও জানে না, দেশের মানুষ হিসেবে, নাগরিক হিসেবে আমরা জানি না, সেটা ভিন্ন বিষয়, কিন্তু যারা সরকারে আসবে তারা কেউ জানে না। এই চুক্তিগুলো কিন্তু পরবর্তী সরকারকে মেনে চলতে হবে। এমন না যে এরা আজকে চুক্তি করে গেল তার মানে শেষ, তা তো না। এই চুক্তির শর্তগুলো পরবর্তী সরকারকে মানতে হবে। তো পরবর্তী সরকার যদি দেখে যে এই চুক্তিতে এমন অনেক বিষয় আছে যেগুলি আসলে মানতে গেলে আমাদের জাতীয় স্বার্থের অনেক ক্ষতিগ্রস্ত হচ্ছে বা জাতীয় নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে, কিন্তু আপনি চুক্তি করে ফেলছেন হচ্ছে আপনি আমেরিকার সাথে, চাইলে আপনি সেই চুক্তি থেকে বাংলাদেশ কোনোদিন বেরিয়ে আসতে পারবে না। এটা হচ্ছে আপনার মালদ্বীপ, নেপাল, ভুটানের সাথে চুক্তি হলে বাংলাদেশ বেরিয়ে আসতে পারত। আমেরিকার সাথে একটা চুক্তি করে সেখান থেকে বেরিয়ে আসার সক্ষমতা কিন্তু দুনিয়ার খুব একটা বেশি দেশের নেই এবং বাংলাদেশের তো নেই। তো আমি হচ্ছে অ্যাজ এ জার্নালিস্ট আমি মনে করি যে সরকারের সুযোগ ছিল যে এটা পরবর্তী সরকারের জন্য রেখে যাওয়ার, এবং যদি হচ্ছে এই সরকার যদি ইউএসটিআরকে যদি বলতো যে চুক্তির এখন পর্যন্ত নেগোসিয়েশন যেটুকু চূড়ান্ত আছে এভরিথিং ইজ ওকে, বাট সাইনটা হচ্ছে পরবর্তী সরকার যেহেতু 1 সপ্তাহের মধ্যেই আসছে। আপনি দেখেন যে আমি এখানে একটা এক্সাম্পল দেই, বাংলাদেশ ব্যাংক অর্ডার 1972 সংশোধন, সেটা বাংলাদেশ ব্যাংক গত অক্টোবরে সরকারের কাছে পাঠিয়েছে, এটা হচ্ছে অর্ডিন্যান্স করার জন্যে, কিন্তু অর্থ উপদেষ্টা সেটা ফেরত দিয়ে চিঠিতে বললো এটা একটা মৌলিক আইন, এটা পরিবর্তন করতে হলে রাজনৈতিক সরকার দরকার। তো দেশের ভিতরে বাংলাদেশ ব্যাংক কিভাবে চলবে সেই আইন পরিবর্তনের জন্য যদি রাজনৈতিক সরকার লাগে, তাহলে আমি আমেরিকাকে কি দিব বা আরেক দেশকে কি সুবিধা দিয়ে আমি তার কাছ থেকে কি বেনিফিট নিব, সেই সিদ্ধান্তের জন্য কেন রাজনৈতিক সরকার পর্যন্ত অপেক্ষা করা হবে না? সেটা তো আরও অনেক বেশি গুরুত্বপূর্ণ। আমি বাংলাদেশ ব্যাংকের আইন আজকে হচ্ছে চেঞ্জ করে, আমার যদি মনে হয় যে না এই আইন বাস্তবায়নের সমস্যা হচ্ছে, কালকেই আমি আমার নিজের মতন করে আবার চেঞ্জ করতে পারবো। বাংলাদেশ চাইলে প্রতিদিন বাংলাদেশ ব্যাংক অর্ডার চেঞ্জ করতে পারে। তাহলে যে জিনিসটা আমি কোনোদিন চেঞ্জ করতে পারবো না, সেই জিনিসটা কেন পরবর্তী রাজনৈতিক সরকারের জন্য হচ্ছে না, এটা একটা বিষয়। দ্বিতীয় বিষয় হলো যে এই যে আমেরিকার সাথে চুক্তিটা হলো, এই চুক্তির মেয়াদ আসলে কতদিন সেটা কিন্তু আমরা কেউ জানি না। এই চুক্তি কোনো কিছুই তো এই চুক্তি কি 5 বছর মেয়াদি না 50 বছর মেয়াদি, সেটা কিন্তু আমরা কেউ জানি না। এই যে রাশিয়ার সাথে যে চুক্তি, জাপানের সাথে যে চুক্তিটা হলো প্রতিরক্ষা চুক্তি, সেই চুক্তির মেয়াদ কতদিন সেটা কিন্তু আমরা কেউ কিছু জানি না। এখন পাকিস্তানের সাথে যে চুক্তি হচ্ছে তার ইম্প্যাক্ট হচ্ছে এই সরকারের সময় হচ্ছে ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক খারাপ, সেটা পররাষ্ট্র উপদেষ্টা স্বীকার করে গেছেন, কিন্তু
সামনে যে নির্বাচন হচ্ছে বিএনপি এবং জামাত যেই ক্ষমতায় আসুক, এই দুইটা দলই কিন্তু বলছে যে তারা ভারতের সাথে সম্পর্ক উন্নয়ন করবে। তো তাহলে পাকিস্তানের সাথে যে চুক্তি হবে সেটার ইম্প্যাক্ট, সেটাকে ভারত কিভাবে দেখবে? তো ওটা সামনে যে সরকার আসবে এটার প্রভাব তার উপরে কতটা পড়বে? সরকার, এই সরকারে যারা আছে তারা কিন্তু এগুলি বুঝে। কিন্তু আমি যেটা বিভিন্ন বিশেষজ্ঞরা বা হচ্ছে সমালোচকরা বলছেন যে এই সরকারে যারা আছে তারা হচ্ছে ওয়েস্টার্ন বিভিন্ন দেশ থেকে আসছে, তারা বিভিন্ন দেশের বিভিন্ন এনজিও বা সংস্থার এজেন্ট হিসেবে দীর্ঘদিন কাজ করছে। এজেন্ট মানে সেখানে চাকরি করছে, নট দালাল। এখানে এজেন্ট বলতে দালাল নয়। তো এবং তাদের সাথে বিভিন্ন দেশের বিভিন্ন প্রতিষ্ঠানের সুসম্পর্ক রয়েছে। বণিক বার্তায় নিউজ হয়েছে যে আমাদের লুৎফি সিদ্দিকী, উনি সিঙ্গাপুরে থাকছেন, সিঙ্গাপুরে চাকরি করতেন, এখন সরকারের সব ইনপুট সিঙ্গাপুর থেকে হচ্ছে, আমেরিকার পণ্য সিঙ্গাপুর থেকে কেনা হচ্ছে, চীনের পণ্য সিঙ্গাপুর থেকে কেনা হচ্ছে। তো এই যে আপনার হলো কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট, এই সরকার না থাকলে তাদের এই ইন্টারেস্টটা তারা সুরক্ষা দিতে পারবে না, হয়তো সে কারণেই তারা থাকতে থাকতে এগুলি করে যাচ্ছে, এটা আমার মনে হচ্ছে। ধন্যবাদ আবুল কাশেম আপনাকে। আমরা এতক্ষণ ধরে আবুল কাশেমের কাছ থেকে শুনছিলাম এই চুক্তি এবং এই চুক্তির সর্বশেষ যে কোশ্চেনটি, যে আসলে চুক্তিটি এই সরকার মানে করা কি তাদের ঠিক হলো কিনা। আবুল কাশেম নিশ্চয়ই যথাযথভাবে সেটি ব্যাখ্যা করেছেন। আমাদের আলোচনা আপনাদের ভালো লাগলে আপনারা শেয়ার করবেন, লাইক করবেন, টিভিএস এর সঙ্গে থাকবেন। সকলকে ধন্যবাদ।